স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে দেশ। বিটিআরসির খসড়া নীতিমালা, স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি। আবাসিকে খরচ হতে পারে মাসে 14,000 টাকা। চট্টগ্রাম বন্দর সহ দেশের 21টি অফডকে খালি কন্টেইনারের জট। বিদেশের তুলনায় মিলছে নামমাত্র ভাড়া। সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস। ঈদ সামনে রেখে নরসিংদীর বাবুরহাটে জমজমাট বেচাকেনা। সপ্তাহে 5 থেকে 6,000 কোটি টাকার পোশাক বিক্রি। নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ। রমজান ঘিরে ভারত থেকে বেড়েছে ছোলা আমদানি। সরকার শুল্ক মুক্ত করলেও বাড়তি দাম। রাজধানীর 12টি পয়েন্টে কম দামে নিত্যপণ্য দিচ্ছে সিটি গ্রুপ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। এ সময়ের বাণিজ্যে স্বাগত আপনাকে। আপনার কাছে ফিরবো, তার আগে আমাদের সহকর্মীর সংক্রান্ত একটি প্রতিবেদন আসছে, সেটি দেখে আসবো। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সহ বেশ কিছু শর্তে স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভ খানের রিপোর্ট। 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 MBPS গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রণয়ন করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দেব। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম 41,880 টাকা থেকে 71,880 টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120 বা প্রায় 14,500 টাকা। বিপরীতে বর্তমানে মাত্র 500 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি, স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্র আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম প্রতিবেদন, ফিরছি আলোচনায়। সাবির, আপনার কাছে আলোচনায় ফিরতে চাই। শুরুতেই জানতে চাচ্ছি, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার পথে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে এই ইন্টারনেট ক্ষেত্রে একটা নতুন সংযোজন বলে মনে করি এবং এটা একটা খুব ভালো এবং বেশ কিছু জায়গায় এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত আমাদের মধ্যে দুর্যোগপ্রবণ দেশে মাঝে মাঝে আমাদের যোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জায়গাগুলোতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের কিছু জায়গায় আমরা কখনোই মনিটর করতে পারি না, বা ভালো ইন্টারনেট সেবা নেই বা ভালো টেলিফোন সেবাও নেই। যদি আমরা বলি যে আমাদের নদী দিয়ে যে যানবাহনগুলো চলাচল করে বা আমাদের সমুদ্রে যে মাঝবাহী ট্রলার বা যে কন্টেনার জাহাজগুলো চলে, এগুলোর সাথে যোগাযোগের জন্য কিন্তু আমাদের খুব জটিল পদ্ধতি, প্রাচীন রেডিও ব্যবহার করতে হয়। কিন্তু টেলিফোন বা ইন্টারনেট কিন্তু সেখানে নেই। স্টারলিংকের ফলে এই জায়গাগুলোতে কিন্তু আমরা খুব ভালো কোয়ালিটির ইন্টারনেট সবসময়ের জন্য পেতে পারি। তো এটা কিন্তু একটা ইন্টারনেটের ভালো বৈশিষ্ট্য, যেটা আসলে খুব কাজে লাগে। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার এই বিমান বা রেল বা অনেক জায়গাতে বা বাস,
এই যে মুভিং যে যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু ইন্টারনেটের জন্য এখন পর্যন্ত 3G 4G 5G যাই বলি সব জায়গায় অ্যাভেলেবল না। স্টারলিংক সেই সমস্যার সমাধান করবে। আর আমাদের দেশের জন্য বা যেসব দেশগুলোতে দ্বীপ অধ্যুষিত বা একটু দুর্গম এলাকা, যে নেপালের কথা বলি, ভুটানের কথা বলি, সব জায়গায় এই ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব নয়। সেই জায়গায় স্টারলিংক ভালো রোল প্লে করতে পারে। আমাদের দেশেও যে হাওড়ের ভিতরে অনেক জায়গায় আমরা একটা ব্যাংকের ব্রাঞ্চে কানেক্ট করতে গিয়ে খুব বিপদে পড়ি, বা একটা টেলিকম সার্ভিস দিতে গিয়ে মোবাইল অপারেটরও বিপদে পড়ে। এইসব জায়গাগুলোতে কিন্তু এই ইন্টারনেটের জন্য স্টারলিংক খুব ভালো বিকল্প হতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ তো 500-600 টাকা ইন্টারনেট ব্যবহার করে। প্রতিবেদনে আমরা যেমন দেখলাম যে স্টারলিংকের খরচটা অনেক বেশি হবে, আবাসিকে 14,000-এর মতো পড়বে সর্বনিম্ন। তাহলে সেক্ষেত্রে মানুষের জন্য কতটা সহায়ক হবে? এটা একটা এই ফিগারটা আসলে বিভিন্ন দেশ টু দেশ ভ্যারি করে। আমরা দেখেছি স্টারলিংক কোনো দেশে বেশ এক্সপেন্সিভ, একটু দুর্বল অর্থনীতি যেগুলো তারা অনেক সস্তায়ও দিয়ে থাকে। তাই 14,000 হোক বা 4,000 হোক, দুটোই কিন্তু আসলে আমাদের ব্রডব্যান্ড সার্ভিসের দামের চেয়ে অনেক বেশি। কাজেই স্বাভাবিক ব্রডব্যান্ডের বিকল্প এটা আসলে না। আপনি বাসায় স্টারলিংক ব্যবহার করবেন, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু গ্রামের একটা জায়গায় যদি একজন মানুষ খুব ভালো ইন্টারনেট চায়, এখন কিন্তু সেখানে ভালো ইন্টারনেট নাই। 2G 3G কখন পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। ব্রডব্যান্ড ইন্টারনেট সেটাও এত যে মানের, তাতে আসলে ব্যবহারযোগ্য না। ইভেন এই আমাদের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে আমরা মাঝে মাঝে অনুরোধ পাই যেখানে ভালো ইন্টারনেটের ব্যবস্থা কীভাবে করা যেতে পারে। ভালো কোনো বিকল্প কিন্তু আমরা দিতে পারিনি এখন পর্যন্ত। স্টারলিংক এসব জায়গাগুলোতে বিকল্প হয়ে উঠবে। একটা গ্রামে যদি কারোকে যদি ভাবে যে আমি গ্রামে বসে আমি আউটসোর্সিংয়ের কাজ করবো, খুব ভালো কাজ করতে চাই, যেখানে ভালো ইন্টারনেট দরকার, তার ব্যবস্থা কিন্তু নাই, তাকে হয়তো শহরে চলে আসতে হচ্ছে। এখন সে গ্রামে বসে সে কাজটা করতে পারবে, তার জন্যই কিন্তু কষ্ট খুব বেশি না। যদি আমি এটা কমার্শিয়ালি চিন্তা করি, বাসার ব্রডব্যান্ডের জন্য এটা অনেক বেশি কস্টলি, কিন্তু যদি বাণিজ্যিকভাবে চিন্তা করি কস্টলি না। কাজে যেসব জায়গায় ইন্টারনেট নাই সেসব জায়গায় মানুষকে ইন্টারনেটের পরিচয় ঘটাবে স্টারলিংক। পরবর্তীতে যদি কমার্শিয়ালি ভাইবল হয়, তখন আবার ব্রডব্যান্ড যাবে, তখন মানুষ হয়তো আবার স্টারলিংক থেকে ব্রডব্যান্ডে সুইচ করবে। মানে কারা লাভবান হতে যাচ্ছে মোটা দাগে বাণিজ্যিকভাবে? আমি মনে করি যে ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় কিন্তু বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ এখন জড়িত। কাজেই এখন আমাদের যদি বলেন যে আজকে সোশ্যাল মিডিয়াতে কারা আসলে বেশি ব্যবসার কাজ করছে, আমি বলি আমাদের বাসায় যে গৃহবধূ মহিলারা একসময় ছিলেন, তারা কিন্তু এই ব্যবসায় আসছেন আমার ব্যাপক আকারে। তো গ্রামের মানুষের জন্য সুযোগটা তৈরি হচ্ছে, এবং যারা ইন্টারনেট পাচ্ছিলেন না তাদের জন্য একটা ইন্টারনেট পাওয়ার একটা ব্যবস্থা হলো। এখন এক্সপেন্সিভ, কিন্তু সেটা তাদেরকে হয়তো একটা ব্যবসা শুরু করার পরে তখন চিন্তা করতে পারবে সে। কাজে এটা একটা প্রযুক্তিগত সুবিধা, এবং এটা অত্যন্ত উঁচু মানের প্রযুক্তি, এক কথায় বলবো। তো সেটা আমাদের দেশে তার ব্যবহার করার সুযোগ পাওয়া, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমি মনে করি এটা আমাদেরকে নেওয়া উচিত। হ্যাঁ, যেটা এই রিপোর্টে যেটা বলছিল, যেটা অন্যান্য ব্যবসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, বা আমাদের যারা ইন্টারনেট ব্যবসা করছে তাদের জন্য ক্ষতির কারণ হবে কিনা, আমি বলবো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। যারা ভালো সেবা দিচ্ছেন না তাদের জন্য চ্যালেঞ্জ, আর যারা ভালো সেবা দিচ্ছেন তার জন্য এটা কোনো চ্যালেঞ্জ না আসলে। কাজেই আমি মনে করি যাতে করে আমাদের ব্রডব্যান্ড সেবার মান উন্নত হবে, তারা একটা ভালো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পড়ে তাদের নিজের মানকে আসলে উন্নত করতে পারবে। বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আমি একটু শুরুতে বলতে চাই যে বিটিআরসির খসড়া গাইডলাইনে জরুরি প্রয়োজনে সরকার বা নিরাপত্তা সংস্থা সব ধরনের সহযোগিতা করার শর্ত রাখা হয়েছে। আপনার কি মনে হয়, স্টারলিংক আমরা যতদূর জানি যে তাদের নেটওয়ার্কে আড়িপাত্তে দেয় না, তো সেক্ষেত্রে কি স্টারলিংক এই শর্ত মানবে? এটা আসলে স্টারলিংক বলতে পারবে তারা মানবে কি মানবে না। তবে এখানে আড়িপাতের প্রয়োজনীয়তা কি আছে, কারণ ইন্টারনেট এটা একেবারে পাবলিক ওপেন মাধ্যম। আপনি যদি এখানে আড়ি পাতেন, এই ট্রাফিক বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার পরেই আবার অন্য বিভিন্ন দেশ ঘুরে একটা জায়গায় পৌঁছাচ্ছে, কাজে সবাই আড়ি পাততে পারে। কাজে ইন্টারনেটে আমরা ওপেন ইন্টারনেটে আমরা কেউ আসলে গোপনীয় তথ্য আসলে সব পাস করি না, করলে সেটাকে তার জন্য এনক্রিপশন বা ভিপিএন বা অনেক ধরনের ব্যবস্থা নিয়ে করি, যাতে আসলে কে চাইলে আড়ি পাতলেও সেখান থেকে কিছু পাবে না। কাজে আড়ি পাতার বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে এটা এই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের কি বলবো চাওয়া, পেলে তাদের জন্য ভালো, কিন্তু এটা আবার স্বাভাবিক। মানে আমি যদি বলি যে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে একটা হুমকি। কাজে আগে যে আড়িপাতা হতো সেটাকে আমি খুব সমর্থন করি তা না। আমি মনে করি যে আড়িপাতার চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের চিন্তা করা উচিত যেটা ওপেন ইন্টারনেট, এখানে আড়িপাতার আসলে কোনো অন্যান্য দেশের, আপনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, অন্যান্য দেশে কি স্টারলিংক এইসব শর্ত মেনে কাজ করে? আর সব দেশে আসলে এই শর্তগুলো নেইও। আর যদি উন্নত বিশ্বে যদি বলেন সেখানে এই শর্তগুলো নেই। এগুলো আমাদের মতো আর কিছু দেশে আছে যেগুলো তারা মানবে কি মানবে না এক সম্পর্কে তাদের বিষয় আসে, সেটা আমি বলতে পারবো না তারা আসলে কি করবে এই ক্ষেত্রে। আরও একটি শর্ত যুক্ত করেছে, সেটি হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কিনতে হবে স্টারলিংকে। সেক্ষেত্রে স্টারলিংকের দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার সম্ভাবনা কতটা? আসলে প্রযুক্তিগতভাবেই স্টারলিংক চাইবে বাংলাদেশের গ্রাহকদের আপলিংকটা বাংলাদেশ থেকেই করতে। এটা
কমার্শিয়ালি টেকনিক্যালি তাদের জন্য সবচেয়ে বেশি ফিজিবল অপশন। কাজে তারা বাংলাদেশ থেকে ইন্টারনেট আসলে কিনবে, না কিনলে তাদের জন্য এটা কমার্শিয়ালি তাদের জন্য ভাইবল হবে না। তারা যদি মনে করে যে এটা স্যাটেলাইট দিয়ে এটা সিঙ্গাপুর বা কোথায় ডাউনলিং করবে, স্যাটেলাইট এই কমিউনিকেশনে অনেক বেশি ব্যয়বহুল ফাইবার অপটিকের চেয়ে। কাজেই তারা আসলে আমাদের সরকার যেটা চাইছে তারা এমনিতে তারাও সেটাই চাইবে আসলে। একটু আগে আপনি দেশীয় উদ্যোক্তাদের কথা বলছিলেন, কিন্তু তাদের একটি দাবি আছে যে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করে ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে স্টার্লিং 5.5% হারে রাজস্ব ভাগাভাগি করতে হবে সরকারের সঙ্গে। তো লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কতটা তৈরি হবে একটু বলবেন? এই মুহূর্তে আমাদের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলো আইএসপিরা তারা কিন্তু আসলে কোনো রেভিনিউ শেয়ারিং করে না। কাজেই এক্ষেত্রে স্টার্লিংকের সাথে এক্সট্রা রেভিনিউ শেয়ারিংটা যোগ হয়েছে। কাজেই এখানে আমি বলবো যে সরকার তার কাছ থেকে একটু অতিরিক্ত রেভিনিউ আদায় করছে। তবে এটা ঠিক, আমি মনে করি যে আসলে এখানে কোনো বৈপরীত্য থাকা উচিত না। আমাদের দেশীয় কোম্পানিগুলো যেন একটু পারলে বরং সুবিধে পায় বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে, সেটা নিশ্চিত করা উচিত। দেশের যারা এন্টারপ্রেনার যারা এই ব্যবসায় এসছেন তাদের একটা নিরাপত্তা দেওয়া বা তাদের একটা সক্ষমতাকে খর্ব না করার ব্যবস্থা করা উচিত। সেই জন্য আসলে আমার কাছে মনে হয় যে এটা আমার মনে হয় সরকার নিশ্চয়ই এটা বিবেচনা করবে। সেক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা না, যদি আমি বলছি যদি বিশেষ সুবিধা দেওয়া হয় তাদের ক্ষতিগ্রস্ত হবেই। যদি বিশেষ সুবিধা না দেওয়া হয়, তাদের যদি এক পার্ট থাকে অথবা তাদের যদি এক্সট্রা কিছু লেভি থাকে, যেটা এখন আমার কাছে দেখে মনে হচ্ছে আছে, কারণ এই মুহূর্তে আইএসপিদের কোনো রেভিনিউ শেয়ারিং নেই, কিন্তু স্টার্লিংয়ের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে স্টার্লিংকে এক্সট্রা 5.5% খরচ করতে হচ্ছে। আর যদি স্বাভাবিক ভ্যাট ট্যাক্স যদি একরকমভাবে থাকে, তাহলে দেশীয় উদ্যোক্তাদের ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখছি না। একদম সর্বশেষ জানতে চাচ্ছি, স্যাটেলাইট পরিষেবার যুগে বাংলাদেশের সামনে আসলে কতটা সম্ভাবনা রয়েছে? আর স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে, ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে তো স্টারলিংক আসছে এবং ভবিষ্যতে আমি যদি জানি যে আরও কিছু প্রতিষ্ঠান এরকম সেবা নিয়ে বাংলাদেশের জন্য কাজ করছে, হয়তো তার আগামী বছর আমরা দেখব যে স্টারলিংকের পাশাপাশি আরও প্রতিষ্ঠান একই ধরনের সেবা নিয়ে বাংলাদেশে আসছে। এখন স্টারলিংক আবার একটা প্রতিদ্বন্দ্বের সম্মুখীন হবে, যেটা আমাদের জন্য ভালো। আর এছাড়া স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোতে আসলে আমরা সুযোগ ছিল আমরা করতে পারিনি, সেটা হচ্ছে আমাদের আবহাওয়া বা অন্যান্য যে জায়গাগুলোতে যে স্যাটেলাইট ভিত্তিক সেবাগুলো ব্যবহারের প্রয়োজন ছিল। এখন আসলে কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট প্রয়োজনীয়তা আসলে অনেক কমে গেছে। যে ট্র্যাডিশনাল যে স্যাটেলাইটগুলো আমাদের BS1 বা যে স্যাটেলাইটগুলো আছে, এইগুলোর প্রয়োজনীয়তা আসলে এখন কমে গেছে। কাজে ওই পরিষেবা নিয়ে চিন্তা করার খুব বেশি সুযোগ নেই, বরং এই নতুন জেনারেশনের যে লিও স্যাটেলাইট, যেটার উপর ভিত্তি করে আমরা ইন্টারনেট চিন্তা করছি, এটা বোধহয় আমাদের ভবিষ্যতে আমরা দেখতে আর কি সুবিধা এক্ষেত্রে নিতে পারি হতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। এবার বন্দর বাণিজ্যের খবর। রমজানে ভারত থেকে বেড়েছে ছোলা আমদানি। সরকার শুল্কমুক্ত সুবিধা দিলেও বাড়তির দিকে বাজার। বিস্তারিত জানতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি আজিজুলের সঙ্গে। প্রতি বছর দেশে ছোলার চাহিদা রয়েছে 1,20,000 মেট্রিক টন। তবে পবিত্র রমজান মাস এলে এই ছোলার চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। গড়ে প্রতি বছর ছোলার চাহিদা 2 লাখ থেকে 2,20,000 মেট্রিক টনের মতো। তবে এই চাহিদার বিপরীতে দেশে ছোলা উৎপাদনের পরিমাণ মাত্র 6.5 থেকে 7,000 মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন কম হয়, বাইরে থেকে ছোলা আমদানি করে চাহিদা মেটাতে হয়। আর বাংলাদেশে যে সমস্ত ছোলা আমদানি হয় তার বড় একটি অংশ হয় অস্ট্রেলিয়া থাকে, তারপরে তালিকায় রয়েছে ভারত। গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা। আর এই ছোলার চাহিদা বাড়ায় ভারত থেকে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ছোলা আমদানি বেড়েছে। গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ইমপেক্স ইন্টারন্যাশনাল নামে দুইটি আমদানিকারী প্রতিষ্ঠান প্রায় 1500 মেট্রিক টন ছোলা বেনাপোল বন্দর দিয়ে আমদানি করেছেন। বেনাপোল বন্দর দিয়ে অস্ট্রেলিয়ান এবং ভারতীয় দুই প্রকার ছোলা কিন্তু আমদানি হচ্ছে। অস্ট্রেলিয়ান ছোলা বেনাপোল বন্দর থেকে 86 টাকা এবং ভারতের ছোলা বেনাপোল বন্দর থেকে 94 থেকে 97 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। ছোলা আমদানির ক্ষেত্রে যাতে ছোলা সাধারণ মানুষ কম মূল্যে কিনতে পারে, এই জন্য সরকার শুল্ক মুক্ত সুবিধায় ছোলা আমদানির সুযোগ দিয়েছেন। এছাড়া রোজার সময় 8টি নিত্য পণ্য বাকিতে 3 মাসের বাকিতে কিন্তু ঋণপত্র খোলার সুযোগ দিয়েছেন। তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছোলার যে বাজার মূল্য সেটি কিন্তু কমেনি। গত বছর বেনাপোল বন্দর থেকে প্রতি কেজি ছোলা 82 থেকে 86 টাকায় বিক্রি হলো। এবছর কিন্তু 10 থেকে 12 টাকা বেড়ে এই ছোলার দাম দাঁড়িয়েছে পাইকারি বাজারে 96 টাকা এবং খুচরা বাজারে ছোলা
100 থেকে 105 টাকা বিক্রি হচ্ছে। এতে এই নিত্য প্রয়োজনীয় এই ছোলাটি যারা নিম্ন আয়ের মানুষ তারা কিনতে না পেরে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে রমজান উপলক্ষে ছোলা সহ যে সমস্ত খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি হচ্ছে সে সমস্ত খাদ্যদ্রব্য যাতে দ্রুত বেনাপোল বন্দর থেকে ব্যবসায়ীরা ছাড় করতে পারেন তার জন্য সব ধরনের সহযোগিতা করছেন বন্দর কর্তৃপক্ষ। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে ছোলা আমদানি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। রমজানে রাজধানীর 12টি পয়েন্টে ট্রাক সেলে ন্যায্য মূল্যে বিক্রি করছে দেশের অন্যতম ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, রাজধানীর যে 12টি পয়েন্টে সিটি গ্রুপের পক্ষ থেকে ন্যায্য মূল্যের পণ্য ভোক্তাদের যে বিক্রি করা হচ্ছে সেটা আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে রয়েছে। এখানেও সিটি গ্রুপের পক্ষ থেকে যে 12টি পয়েন্ট তারও একটি পয়েন্ট। এখানেও আমরা সকাল থেকে দেখছি যে গাড়িতে করে যেই রমজান জাতীয় পণ্য সেই সাথে ভোক্তাদের সুবিধার্থে বিশেষ করে তেল, চিনি, সোলা সহ অন্যান্য যে পণ্যগুলো আছে, বিশেষ করে সিটি গ্রুপ যে পণ্যগুলো বাজার করে সেই পণ্যগুলো কিন্তু বিশেষ ছাড় বলা চলে, কেননা তারা শুধু উৎপাদিত খরচেই উৎপাদিত মূল্যতেই মূলত ভোক্তাদের কাছে সরবরাহ করছেন। এবং আমরা একটু ভোক্তাদের উদ্দেশ্যে যদি জানিয়ে রাখি যে এখানে যে তেলের মূল্য ধরা হয়েছে সেটি হচ্ছে যে প্রতি লিটার প্রতি তেলের মূল্য ধরা হয়েছে 172 টাকা, যেটা বাজার মূল্য এমআরপি মূল্যই হচ্ছে 175 টাকা। সেখান থেকে 3 টাকা কম বিক্রি হচ্ছে। 2 লিটার তেল বিক্রি হচ্ছে 344 টাকা, যেটা এমআরপি মূল্য হচ্ছে 350 টাকা। এবং প্রত্যেকটি পণ্যেরই এরকম 2-1 টাকা ছাড়ে মূলত এমআরপি যে দাম তার থেকে ছাড়ে বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেন যে বাজারে বিভিন্ন দোকানে কিন্তু এই সয়াবিন তেল এই মুহূর্তে খুব একটা মিলছে না। ভোক্তারা যারা এখান থেকে তেল সরবরাহ করছেন বা অন্যান্য পণ্য সরবরাহ করছেন তারা বলছেন যে অন্যান্য পণ্য পাওয়া গেলেও তেলটা কিন্তু বাজারের বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে না। সেই সুবিধার্থে ভোক্তাদের সুবিধার্থে কিন্তু সিটি গ্রুপ রাজধানীর 12টি পয়েন্টে মূলত এই তেল সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি করছেন। এছাড়া বিক্রি করছেন ছোলা, বিক্রি করছেন চিনি, সাথে আমরা দেখছি যে বিক্রি করছেন মুড়ি। প্রত্যেকটি পণ্যই মূলত কেজি প্রতি 2 থেকে 3 টাকা এমআরপি রেটের থেকেও কম বিক্রি করছেন। এবং আমরা দেখছি সকাল থেকে যারা অফিসগামী লোক এবং আশেপাশে যারা ছিল তারা সকলেই কিন্তু এখান থেকে পণ্য সরবরাহ কিনে নিচ্ছেন। এবং তারা বলছেন যে খুব সহজেই মূলত একদম নির্দিষ্ট দামে তারা নিতে পারছেন, কিছুটা সাশ্রয়ী হচ্ছে এবং দোকানে গেলে অনেকটা ভোগান্তি যেটা পোহাতে হয় এই মুহূর্তে তেল নিয়ে সেখান থেকে তারা নিতে পারছেন। এই কার্যক্রম তারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন। তো সব মিলে এই ছিল কারওয়ান বাজার থেকে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর সবশেষ লেনদেনে দেখা যাচ্ছে 2 সূচকেই রয়েছে নিম্নমুখী প্রবণতা এবং 1 সূচকে এখন পর্যন্ত পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট বেড়েছে কেবল ডিএস30 সূচকে। ডিএস30 সূচকে এখন পর্যন্ত বেড়েছে 1.15 পয়েন্ট। অন্যদিকে প্রধান সূচক ডিএসই এক্স সূচক হারিয়েছে 2.76 পয়েন্ট এবং সরিয়া সূচক হারিয়েছে 0.88 পয়েন্ট। এবং এখন পর্যন্ত 5,13,88,146টি শেয়ার 52,766 বার হাত বদল হয়ে লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে 149,64 লাখ টাকা। এবং যেসব কোম্পানিগুলো আজকের ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই সব কোম্পানির শেয়ারের মূল্যের কথা যদি দেখি 131টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 162টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 93টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দেখা যাচ্ছে কোম্পানির শেয়ারের দাম কিন্তু নিম্নমুখী প্রবণতাটাই বেশি রয়েছে। এবং গতকালকের হিসেবটা যদি একটু বলি, গতকালকে লেনদেন হয়েছিল 421,95 লাখ টাকা এবং আজকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 149,64 লাখ টাকা। এবং এই টাকার মধ্যে কোন কোম্পানি কতটা লেনদেন করেছে এবং শুরুতে আছে কারা একটু দেখতে চাই। শুরুতেই আছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজারে 17,97 লাখ টাকা। জেমিনি সি পার্ল এখন পর্যন্ত লেনদেন করেছে 4,63 লাখ টাকা। এইচআর টেক্সটাইলস এখন পর্যন্ত লেনদেন করেছে 4,23 লাখ টাকা। এবং 4 নম্বরে আছে শাইনপুকুর সিরামিক্স। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 3,95 লাখ টাকা। 5 নম্বরে আছে জিকিউ বলপেন। এই কোম্পানিটি লেনদেন করেছে 3,38 লাখ টাকার মতো। এবং এখন পর্যন্ত যেহেতু প্রধান সূচক এবং সরিয়া সূচক দুটি সূচকে নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং মাত্র একটি সূচকে
দেখা গিয়েছে পয়েন্ট বেড়েছে, তাই এখন পর্যন্ত খুব একটা আশার আলো আজকে ঢাকার পুঁজিবাজার দেখাচ্ছে না। পৃথিবীর অন্যান্য বন্দরের বিপরীতে তুলনামূলক ভাড়া কম হওয়ায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ খালি কন্টেইনার রাখার ডিপোতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। পণ্য আমদানির চেয়ে রফতানি কমে যাওয়ায় খালি কন্টেইনারের জট বাড়ছে বলে দাবি মেইন লাইন অপারেটরের। সাক্ষাৎরূপের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের 21টি প্রাইভেট আইসিডি বর্তমানে পণ্যভর্তি কন্টেনারের পরিবর্তে খালি কন্টেনারে পরিপূর্ণ হয়ে আছে। জানুয়ারি মাসে 51,781টির বিপরীতে ফেব্রুয়ারি মাসে খালি কন্টেনারের অবস্থান বেড়ে 60,854তে এসে দাঁড়িয়েছে। অফডকগুলোতে 20 ফুট সাইজের একটি কন্টেনারে একদিন রাখার ভাড়া 100 এবং 40 ফুট সাইজের কন্টেনার রাখার ভাড়া 200 টাকা। অথচ পৃথিবীর উন্নত বন্দরগুলোতে এই হার কয়েক গুণ বেশি। খালি কন্টেনার বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং ডেলিভারির পর এই খালি কন্টেনারগুলো ডিপোগুলোতে গিয়ে জমা হচ্ছে। খালি কন্টেনার স্তূপ জমায় অফডকের মতো একই পরিস্থিতি চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক সময়ে 2,500 থেকে 3,000 খালি কন্টেনার থাকলেও বর্তমানে রয়েছে 4,540টি কন্টেনার। এর মধ্যে জেসিবিতে 1,871টি এবং এনসিডিতে 2,669টি কন্টেনার রয়েছে। তবে খালি কন্টেনার জট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা। বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এইসব খালি কন্টেনার জাহাজযোগে পৃথিবীর বিভিন্ন বন্দরে পাঠানোর সুযোগ রয়েছে। এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি, তো সে কারণেই সবসময় আমাদের কিছু এমটি কন্টেনার জমে এবং কিছু এমটি কন্টেনার অনেক সময় আমরা এক্সপোর্টও করি। চট্টগ্রাম বন্দর কিংবা বেসরকারি অফডকগুলোকে খালি কন্টেনার রাখার ডিপো হিসেবে ব্যবহারের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। সাম্প্রতিক সময়ে রফতানির তুলনায় আমদানি কয়েক গুণ বেড়ে যাওয়ায় খালি কন্টেনারের এই জট সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। অবশ্য চট্টগ্রাম বন্দরে 20 ফুট সাইজের জন্য 6 এবং 40 ফুট সাইজের কন্টেনার ভাড়া $12 রাখা হয়। প্রত্যেকটা ন্যাশনাল পোর্টে কিন্তু এমটি কন্টেনার রাখার জন্য ফ্রি ডেজ থাকে। চিটাগং বন্দরে কিন্তু কোনো ফ্রি ডেজ নাই। সো চিটাগং পোর্ট কিন্তু এক্সপেন্সিভ একটা পোর্ট। বছরে চট্টগ্রাম বন্দর 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানি করা পণ্য নিয়ে যেসব কন্টেনার আসে সেগুলো আবার রফতানি পণ্য বোঝাই করে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে মেইন লাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বেসরকারি 21টি অফডকে বর্তমানে 65,000-এর বেশি খালি কন্টেনারের অবস্থান রয়েছে, যা সাম্প্রতিক সময়ে খালি কন্টেনারের মজুদের রেকর্ড। এইসব কন্টেনার কেন চট্টগ্রাম বন্দর এবং অফডকে পাঠানো হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। অভিযোগ উঠেছে আন্তর্জাতিকভাবে খালি কন্টেনারের ডাম্পিং হচ্ছে চট্টগ্রাম। আবার কেউ বা বলছে আগামীতে রফতানি বাড়তে পারে, তাই খালি কন্টেনার বাংলাদেশে আনা হচ্ছে। চট্টগ্রামের এসাক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে গার্মেন্টসের গ্রাম হিসেবে পরিচিত মুন্সিগঞ্জের সিপাহী পাড়ায় চলছে ব্যস্ততা। রাজধানীর বড় বড় বিপণী বিতানের আকর্ষণীয় পোশাক তৈরি হয় এখানেই। সেই খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। পার্টি ফরক, ফেন্সি ফরক সহ নানা রকমের রং বেরঙের ফরক বানাচ্ছেন তারা এবং একই সঙ্গে শিশু যারা রয়েছেন তাদের ফরকগুলি বেশি তৈরি হচ্ছে এবং এবারের ঈদকে সামনে রেখে যে তাদের ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু একদম প্রতিটি ঘরে ঘরে এবং এখানকার এক একটি ঘরে কিন্তু এক একটি গার্মেন্টস এবং সেখানে এই যে বসত ঘরের পাশেই যে এই কারখানা, সেই কারখানা কিন্তু রাত 3:30 পর্যন্ত কাজ চলে। তারা বলছিলেন গেল 6 মাস ধরে তাদের কারখানা বন্ধ, তবে এই ঈদ উপলক্ষে কিন্তু তারা এই মিনি কারখানা আবার চালু করেছেন এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছেন। তারা বলছেন যে তাদের এখানকার যে পোশাক সেগুলো কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলো জৌলুস বাড়াচ্ছে এবং এইসব ডিজাইনগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করছেন বিভিন্ন কিছু অনুকরণ করে। আবার একই সঙ্গে যারা ঢাকার বিপণী বিতান রয়েছেন তারাও কিন্তু তাদের এইসব আইডিয়া দিচ্ছেন এবং এখানে যে কাপড় কাটা, সেলাই, ডিজাইন এবং প্যাকেটিং সবকিছু কিন্তু একেবারে বিশ্বমানের হচ্ছে, কারণ এখানে কম্পিউটারাইজ সিস্টেমে তারা এই কাজগুলো করছেন এবং যে মেশিনের মান এবং এই মেশিনের মানগুলো কিন্তু তারা বলছেন যে বিদেশ থেকে মেশিন আমদানি করা হয়েছে এবং এখানে যারা কর্মী রয়েছেন তারা বলছেন যে সকাল
8টা থেকে রাত 3:30 পর্যন্ত এখন সিজন সময় তারা কাজ করছেন এবং এই 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 যে তাদের ব্যস্ততা, এই ব্যস্ততার পরেও কিন্তু তারা বলছেন যে এই পোশাকটি তৈরি করতে মাত্র 700 টাকা লাগছে, সেটি কিন্তু রাজধানীর বিপণী বিতানে 2000 টাকা বেশি দরে বিক্রি করছে। তারপর কিন্তু তাদের বাকিতে বিক্রি করতে হচ্ছে। এরকম নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের যে 2000 ছোট ছোট কারখানা আছে, ঈদ উপলক্ষে তাদের ব্যস্ততার সবশেষ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে প্লাস্টিকের গৃহস্থালী পণ্যের রফতানি বাড়াতে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে আরএফএল। এতে প্রায় 2500 মানুষের কর্মসংস্থান হবে এবং প্রতিষ্ঠানটির বার্ষিক রফতানি বাড়বে প্রায় 30%। এই লক্ষ্য পূরণে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আরএফএল। রোববার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা। চুক্তি অনুযায়ী নতুন কারখানার জন্য চীন থেকে উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করবে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের এআই নির্ভর প্রোডাক্টিভিটি টুলস সমৃদ্ধ অনন্য লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ সম্প্রতি স্বাস্থ্য সচেতন তরুণের জন্য আয়োজন করেছে রাইজ নিয়ন রান। বাংলাদেশে প্রথমবারের মতো এই নিয়ন লাইট নাইট রানের আয়োজন করা হয়। ঢাকা ফ্লোর ওয়ার্ম আপ সেশনের পর অংশগ্রহণকারীরা একটি গ্লো ইন দ্য ডার্ক ট্র্যাকের ওপর দৌড়ান, যেখানে রাইজের সক্ষমতা ও উদ্দীপনার প্রতীক হিসেবে তাদের চেহারা নিয়ন পেইন্ট দিয়ে রাঙানো ছিল। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, এর সঙ্গে শক্তি, সঙ্গীত, চলাচল ও যোগাযোগের প্রাণবন্ত উদযাপন জড়িয়ে আছে। রমজান উপলক্ষে 50,000 অসহায় গরিব ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। এছাড়া রমজান মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও শুরু হয়েছে। শনিবার রাজশাহী মহানগরে আর&ডি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহান বক্স মণ্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম। চেয়ারম্যান জানান, গরিব অসহায়দের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য টানাপোড়েনের সোমবার বিশ্ববাজারে লোহার আকরিকের দাম টানা 6 সেশনে কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জের লেনদেনে মে মাসে সরবরাহ হতে যাওয়া লোহার আকরিকের দাম টন প্রতি 0.75% কমে 797 ইউয়ান বা $109.32 নেমেছে। এর আগের সেশনে প্রতি টনের দাম নেমেছিল 788 ইউয়ানে, যা ছিল জানুয়ারির পর সর্বনিম্ন। এদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জেও মার্চ মাসের সরবরাহ হতে যাওয়া লোহার আকরিকের দাম 0.15% কমে নেমেছে। এক সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের। রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেনস্কির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। এই সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন। গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাকবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলি জানিয়ে দিচ্ছি আরেকবার।
স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে দেশ। বিটিআরসির খসড়া নীতিমালা, স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি। আবাসিকে খরচ হতে পারে মাসে 14,000 টাকা। চট্টগ্রাম বন্দর সহ দেশের 21টি অফ ডকে খালি কন্টেইনারের জট। বিদেশের তুলনায় মিলছে নামমাত্র ভাড়া। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। রমজান ঘিরে ভারত থেকে বেড়েছে ছোলা আমদানি। সরকার শুল্ক মুক্ত করলেও বাড়তি দাম। রাজধানীতে ট্রাক সেলে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে সিটি গ্রুপ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।